আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, লেকচারার এন্ড হেড অফ দি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল স্টাডিজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। আজকে আমরা আমাদের এইচএসসি লেভেলের যে কৃষি শিক্ষা বই আছে সেটির দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় চ্যাপ্টার অ্যানিমাল হাজবেন্ড্রি সম্পর্কে আমরা পড়ব। তো আমাদের এই চ্যাপ্টারের প্রথমে আছে হচ্ছে পশুপালন পদ্ধতি। পশুপালন পদ্ধতির মধ্যে পশুপালনের প্রয়োজনীয়তা। তো এখান থেকে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। তো এখানে 2 মার্কসের জন্য খুব বেশি এখানে পড়ার প্রয়োজন নাই। আহ, শুধুমাত্র খাদ্য হিসাবে মাংস, দুধ, নারী বুড়ি পাই, কৃষি কাজে হচ্ছে জমি চাষের জন্য, ফসল মাড়াই করতে, শস্য নিড়ানির ক্ষেত্রে, পরিবহন, পশুর উচ্ছিষ্টাংশ ব্যবহার আছে কিছু, সার হিসাবে, মাছের খাদ্য হিসাবে, জ্বালানি হিসাবে অন্যান্য ব্যবহার আছে। এগুলো আমরা মানে এক কথায় আমরা করতে থাকবো মোটামুটি। 8 থেকে 10টা আমরা করে যাব, যেন আমরা 2 মাসের জন্য এখানে লিখতে পারি। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখানে কিছু পয়েন্ট আছে। যে চামড়াজাত দ্রব্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি, মাংস ও দুধ রপ্তানি করতে পারি, হাট, শিং, খুর ইত্যাদি এগুলো বিক্রি করতে পারি, রক্ত, পশম এগুলো বিভিন্ন কাজে আসে, দাঁত, চুল, চর্বি এগুলো, বোতাম, চিরুনি, চুল, বস্ত্র ইত্যাদি তৈরিতে এগুলো ব্যবহার হয়। ঠিক আছে, তারপর আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণেও এই এনিম্যাল হাজবেন্ড্রি বা পশুপালনের ব্যাপক ভূমিকা আছে। আমরা এগুলো একবার রিডিং করব। এটা কিনা সিকিউ এর যে ঘ নাম্বার প্রশ্ন আছে, তো সৃজনশীল প্রশ্ন সেখানেও বিভিন্ন ভাবে এই পশুপালনের গুরুত্ব থেকে প্রশ্ন আসতে পারে। তো অতএব আমরা এটা মুখস্থ করব না ওইভাবে, আমরা রিডিং করবো এই জায়গাটা। ঠিক আছে, শিল্প হিসাবে। আচ্ছা, এখন আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে পশু সম্পদে বিভিন্ন নামকরণ, জাত ও জাতের বৈশিষ্ট্য। এইখান থেকে 1 মার্কসের জন্য প্রশ্ন আছে। আমি যেগুলো আলোচনা করব মূলত সেইগুলো থেকেই বেশি আসে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের বোর্ড প্রশ্ন, আমি যেগুলো আলোচনা এখন করব সেগুলো থেকে বেশি আসে। প্রথমে হচ্ছে বাছুর, এটা আমরা পড়বো। বাছুর হচ্ছে স্ত্রী ও পুরুষ উভয় অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বাছুর বলে। তারপরে আছে হচ্ছে এরে বাছুর। তো 1 বছরের কম বয়সের পুরুষ বাচ্চাকে এরে বাছুর বলে। আর বকনা বাছুর হচ্ছে 1 বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে বুঝায় হচ্ছে বকনা বাছুর। এই বকনা বাছুর এটা বেশি আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে বকনা, এটাও আসে 1 বছর বয়স থেকে প্রথম বাচ্চা দেওয়ার পূর্ব পর্যন্ত মানে সময়ের স্ত্রী গরুকে বকনা বলে, মানে ম্যাচিউর গরু কিন্তু এখনো বাচ্চা দেয়নি। ঠিক আছে, এরকম স্ত্রী গরুকে আমরা হচ্ছে বকনা গরু বলি। ঠিক আছে, তারপরে এখান থেকে আর তেমন কিছু আসে না। বলদ, এটা আসতে পারে প্রজনন শক্তি রহিত অর্থাৎ খোঁজা করা পুরুষ গরুকে আমরা বলদ বলি। ঠিক আছে, এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট না। মহিষ, মহিষ থেকেও তেমন কিছু ইম্পর্টেন্ট না। বাফেনটা পরে রাখতে পারো, যে মহিষের মাংসকে বাফেন বলে। এরপরে ছাগল, ছাগলের মধ্যে হচ্ছে কিট, নবজাতক ছাগল ছানাকে বলা হয় কিট। বাকলিং, বাকলিং কাকে বলে এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। দেখো, অপ্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলকে বলা হয় বাকলিং। গটলিং, অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে বলা হয় গটলিং। ডোলিং, আমি যেগুলো বলছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বাকি যেগুলো বলছি না এগুলো যে পরীক্ষায় একেবারেই আসে না, বা একেবারে আমি জীবনেও পড়বো না এরকম যেন না হয়। আমি অনুরোধ করবো সবগুলো একটু করে পড়ার, বাট আমি যেগুলো বলবো সেগুলো পরীক্ষায় বেশিবার আসছে এবং এইগুলো থেকে আসার সম্ভাবনা 90%। ঠিক আছে, আচ্ছা এখন বলছে হচ্ছে ডোলিং। এটা হচ্ছে স্ত্রী জাতীয় বাচ্চা ছাগলকে ডোলিং বলা হয়। আচ্ছা, ডো, এটা হচ্ছে বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে বলা হয় ডো। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে পাঠা, পাঠা হচ্ছে প্রজননক্ষম পুরুষ ছাগলকে বলা হয় পাঠা। আর হচ্ছে খাসি হচ্ছে প্রজনন শক্তি রহিত বা খোঁজা করা পুরুষ ছাগলকে বলা হয় খাসি। ঠিক আছে, আচ্ছা এরপর আছে এয়ারলিং, 1 বছর বয়সের ছাগলকে এয়ারলিং বলা হয়। আচ্ছা, পশুর জাত, জাতের বৈশিষ্ট্য। এখানে বিভিন্ন জাতের নাম বলেছে। হ্যাঁ, তো যেমন হচ্ছে দুধাল জাত, তারপরে মাংসল জাত, দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত জাত, মানে দুধও দিবে মাংসও দিবে। আবার একটা হচ্ছে স্ট্রং বা ভারবাহী জাত। ঠিক আছে, 4 ধরনের মোটামুটি এই 4 ভাগে ভাগ করেছে আমাদের ব্যবহারের উপর ভিত্তি করে, বা আমরা কেন এগুলো চাষ করব তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এইগুলো থেকে সব আমরা পড়বো না, যেগুলো পরীক্ষায় আসে। প্রথমত পরীক্ষায় হচ্ছে আমাদের দেশি জাতের যে গরুটা, এটা পড়তে হবে, কেননা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এরকম দেশি জাতের একটা গরুর ছবি দেয়, পাশে আরেকটা ছবি দেয়, হয়তো হলস্টেইন ফ্রিজিয়ান বা জার্সি, এরকম ভালো একটা জাতের গরুর উন্নত জাতের আর কি ছবি দেয়। তো তখন নিচে আমাদের গতে থাকে, সৃজনশীল প্রশ্নের গতে থাকে যে উপরে যে দুটি পশু দেখানো হয়েছে, যে দুটি গরুর জাত দেখানো হয়েছে তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অথবা তাদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এবং ঘতে এরকম প্রশ্ন আসবে যে উপরে দুইটি জাতের মধ্যে কোনটি চাষ করা লাভজনক,
এবং বলে তুমি মনে করো এবং সেটির সপক্ষে তোমার যুক্তি দাও, এরকম প্রশ্ন আসে। এই জন্য আমরা দেশি জাতের গরুর বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। এটা হচ্ছে আকারে ছোট, প্রাপ্তবয়স্ক গরুর ওজন 120 থেকে 130 কেজি, ষাঁড়ের ওজন হচ্ছে 250 থেকে 260 কেজি। এদের মাথা ছোট এবং বড় আকৃতি এবং কপাল এদের হচ্ছে চওড়া হয়, ঠিক আছে। কান ছোট খাড়া হয়, শিং খাড়া হয়, খাড়া হয়ে বাঁকানো এবং হচ্ছে চোখা হয়, ঠিক আছে। দৈনিক সর্বোচ্চ 3 লিটার দুধ দেয়। গাভীর দুধের দহনকাল হচ্ছে 6 থেকে 7 মাস, ঠিক আছে। গাভীর দুধ দহনকাল মানে একটা বাচ্চা হওয়ার পরে এটা 6 থেকে 7 মাস এটা হচ্ছে এটা দুধ দেয়, হ্যাঁ। তারপরে বাচ্চা হওয়ার পর থেকে 6 থেকে 7 মাস দুধ দেয়, তারপরে আর সেটা দুধ দেয় না, ঠিক আছে। এরপরে দেখো বকনা হচ্ছে 3 থেকে 4 বছর বয়সে প্রথম বাচ্চা দেয়, মানে একটা ম্যাচিউর স্ত্রী গরু 3 থেকে 4 বছর বয়সে প্রথম বাচ্চা দেয়। ষাঁড়ের কুজ হয়, উঁচু হয়, আর হচ্ছে পা খাটো, ষাঁড়ের গলকম্বল বড় ও ঝুলানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা উন্নত বা বিদেশি জাতের মধ্যে আমি যে কয়টা জাত বলবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হস্টেন ফ্রিজিয়ান এইটা আমরা পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে, যে হচ্ছে হস্টেন ফ্রিজিয়ান কোন দেশ, আহ, কোন দেশের অধিবাসী, আদি অধিবাসী, বা হচ্ছে কোন দেশ থেকে এটার উৎপত্তি হয়েছে, এরকম আদি বাসস্থান কোন দেশে, তখন এটা বলতে হবে হল্যান্ড, ঠিক আছে। হস্টেন ফ্রিজিয়ান হচ্ছে হল্যান্ডের মানে আদি অধিবাসী, ঠিক আছে। এখন এটাকে আমরা দেখে সহজেই বলি কি এটা অস্ট্রেলিয়ান গাই। এটা কিন্তু ভুল কথা, ঠিক আছে। তোমরা আজকে থেকে এটা দেখলে বলবা না এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা হচ্ছে হল্যান্ডের, ঠিক আছে। হল্যান্ড মানে নেদারল্যান্ড। আচ্ছা, সারা বিশ্বে এটি পাওয়া যায়। এখন দেখো এইটা যদি পরীক্ষায় আসে তখন আমাদের যে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে সেটা হচ্ছে গায়ের রং সাদা কালো, এটা ছবি দেখলেই বোঝা যায় সাদা কালো। মাথা লম্বাটে, কুঁজ হয় না, শিং ছোট। দৈনিক গাভী 35 থেকে 40 লিটার দুধ দেয়, সবচেয়ে বেশি দুধ দেওয়া গরুর জাত পৃথিবীর মধ্যে এটা হচ্ছে হস্টেন ফ্রিজিয়ান। এমসিকিউ এর জন্য এটিও ইম্পর্টেন্ট যে কোনটি পৃথিবীর সবচেয়ে বেশি, কোন জাতের গরু সবচেয়ে বেশি দুধ দেয়, সেটা হচ্ছে হস্টেন ফ্রিজিয়ান। ষাঁড়ের ওজন, এখন ষাঁড়ের ওজন 800 থেকে 900 কেজি, গাভীর ওজন 500 থেকে 600 কেজি হয়, ঠিক আছে। আচ্ছা, জন্মের সময় বাছুরের ওজন হয় 35 থেকে 40 কেজি। তারপরে মাথা ও পেছনের পা সোজা, ঠিক আছে। বকনা 1.5 থেকে 2 বছরে প্রথম বাচ্চা দেয়। দুধের চর্বির পরিমাণ 4 থেকে 3.5%। গাভী বিশ্বের সবচেয়ে বেশি দুধ দেয়, এটা একটু আগে আগে বলেছি, এই জাতের গাভী সবচেয়ে বেশি দুধ দেয় পৃথিবীতে যত জাতের গরু আছে তার মধ্যে, ঠিক আছে। গাভী শান্ত প্রকৃতির কিন্তু ষাঁড় বদমেজাজি হয়। আর গাভীর মানে পরবর্তী বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দেয়, ঠিক আছে, অনেক দিন ধরে এটা দুধ দেয়। আচ্ছা, এইটা এবং যে কোনো গরুর যখন বৈশিষ্ট্য পড়বা পাশাপাশি এটা কি করবা, যে টেবিল করে এটা পড়বা, তাহলে এই দুইটা গরু বা 3-4টা গরু একসাথে কিন্তু একটা টেবিল করলে তোমার হয়ে যাবে। যেরকম গায়ের রং হস্টেন ফ্রিজিয়ানের সাদা কালো মেশানো, জার্সির ক্ষেত্রে ওইখানে লিখলে এটা হচ্ছে হালকা লালচে রঙের। আচ্ছা, আরেকটা হচ্ছে আয়ারশায়ার যদি বলি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লাল সাদা ফোটা ফোটা। তার মানে আমি বুঝাতে চাচ্ছি তুমি একসাথে কিন্তু চারটা তিনটা 3 থেকে 4টা গরুর জাত একটা টেবিলের মধ্যে তুমি পড়ে ফেলবে, ঠিক আছে। তারপরে তুমি দৈনিক কতটুকু দুধ দেয়, ধরো যে দৈনিক দুধ দেয় হলস্টেইন ফ্রিজিয়ানের টেবিলের সোজা লেখা 35 থেকে 40 কেজি। জার্সি দেয় হচ্ছে 15 থেকে 20 লিটার, আর হচ্ছে আয়ারশায়ার দেয় হচ্ছে 15 থেকে 20 লিটার, ঠিক আছে। এরকম করে মিলাই মিলাই করবে। তারপর দেখো ষাঁড়ের ওজন হস্টেন ফ্রিজিয়ানে হচ্ছে 800 থেকে 900 কেজি, গাভীর ওজন হচ্ছে 500 থেকে 600 কেজি হস্টেন ফ্রিজিয়ান। জার্সির ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে যে গাভীর ওজন 400 থেকে 500 কেজি, ষাঁড়ের ওজন 600 থেকে 800 কেজি। এবং দেখো আয়ারশায়ারের ক্ষেত্রে সেটি হচ্ছে গাভীর ওজন 500 থেকে 700 কেজি এবং ষাঁড়ের ওজন 800 থেকে 1000 কেজি। একটু যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে দেখো জন্মের সময় বাছুরের ওজন 35 থেকে 40 কেজি হয়, এটা দেখো জন্মের সময় গাভীর ওজন এটা হচ্ছে 20 থেকে 30 কেজি হয় জার্সিতে। আচ্ছা, আয়ারশায়ারের ক্ষেত্রে দেখো বাছুরের ওজন হয় 35 থেকে 40 কেজি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি তুই একটু কম্পেয়ার করে পড়লে তোমার এই পড়াটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো দুধের চর্বি হস্টেন ফ্রিজিয়ানের ক্ষেত্রে বলেছি 4 থেকে 3.5%। এটা দেখো এটা হচ্ছে জার্সির গাভী যে দুধ দেয় সেটা হচ্ছে চর্বি ফ্যাটের পরিমাণ একটু বেশি 5%, এবং আয়ারশায়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে দুধের চর্বির পরিমাণ 4%। আচ্ছা, আমার কথা মনে হয় বুঝতে পেরেছো। এখন জার্সি গাভীর ক্ষেত্রে আরো অনেকগুলো এখানে ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো আমি বলিনি। গরু মাংসল হয় না, তারপর জিহ্বা লেজ কালো হয়, তারপরে হচ্ছে তোমার শিং পাতলা ও সামনের দিক কিছুটা বাঁকানো। জার্সি গরু জার্সি এবং ইংলিশ চ্যানেল দ্বীপপুঞ্জে জাতের উৎপত্তি স্থল, ঠিক আছে। এইটা এবং আয়ারশায়ার যে আলোচনা করলাম, আয়ারশায়ার গরুটা এটা হচ্ছে স্কটল্যান্ডের আদিবাসী, ঠিক আছে।
এবং এটা হচ্ছে আহ আদি অধিবাসী আর কি, আয়ারশায়ার। এটা গায়ের রং আমরা প্রথমে বলেছি লাল সাদা ফোঁটা ফোঁটা থাকে। তারপর দেখো মাথা এবং দেহের উপরিভাগ গাঢ় রঙের হয়। শিং বড় বাঁকা, শির দ্বারা সোজা হয়। গাভীর ওজন 500 থেকে 700 কেজি হয়, ষাঁড়ের ওজন 800 থেকে 1000 কেজি হয়। আচ্ছা, এগুলো আমি বলেছি। মানে কুজ হয় না, তারপর উলান বড়। তারপরে হচ্ছে এখানে আহ গাভীর দেহের রং হালকা লাল, ষাঁড়ের রং গাঢ় লাল হয়। ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা মিলাই মিলাই পড়বে। আচ্ছা, এরপরে লাল সিন্ধি, এটা একটু পড়ে রাখো। আমি লাল সিন্ধি আর শাহিওয়াল এই দুইটা গাভীর জাতও তোমাদের একটু পড়তে বলবো, কিন্তু এটা হচ্ছে 1 স্টার। আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে 3 স্টার। ঠিক আছে। এই যে তোমার হচ্ছে হস্টেন ফ্রিজিয়ান দেশি জাতের গরু, তারপরে হচ্ছে এই যে জার্সি, আয়ারশায়ার। এখন যে দুইটা বলবো সেটা হচ্ছে 1 স্টার। মানে একটু পরে রাখা উচিত যদি কোনো কারণে আসে, বাই চান্স কম আসে। তো দেখো লাল সিন্ধি এটা হচ্ছে পাকিস্তানের অধিবাসী। শাহিওয়াল যদি আমরা পাশাপাশি রেখে পড়ি, এই দুইটার জন্য আলাদা একটা টেবিল করবো। শাহিওয়াল ও পাকিস্তানের অধিবাসী। দেখো লাল সিন্ধি হচ্ছে গায়ের রং লাল রঙের হবে, লাল সিন্ধি নাম। তারপর এটা দেখো শাহিওয়ালের গায়ের রং তামাটে লাল এবং আকারে লম্বা হয়। আচ্ছা, এরপরে দেখো গাভী দৈনিক 10 থেকে 15 লিটার দুধ দেয়, লাল সিন্ধি। আর শাহিওয়াল কি করে? দৈনিক হচ্ছে দুধ দেয় 10 থেকে 15 লিটার, একই রকম। ষাঁড়ের পুঁজ খুব বড় হয়। এখানে এখানে দেখো পুঁজ ও গলকম্বল বেশ বড় হয়, একই কথা। ঠিক আছে। আচ্ছা, তারপরে গাভীর ওজন 300 থেকে 400 কেজি, ষাঁড়ের ওজন 350 থেকে 500 কেজি। এইটা দেখো শাহিওয়াল পূর্ণবয়স্ক গাভীর ওজন 300 থেকে 400 কেজি, ষাঁড়ের ওজন 500 থেকে 700 কেজি। আচ্ছা, এরপর দেখো বকনা 3 বছরেই গাভী হয়, তার মানে বকনা 3 বছর বয়সেই এটা হচ্ছে বাচ্চার জন্ম দেয়, নতুন বাচ্চার জন্ম দেয়। এইটাও দেখো বকনা 3 বছর বয়সে বাচ্চা দেয়। মানে সব সেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেম। তুমি একটা পড়লে মোটামুটি ওইটা দিয়ে দুইটা চালাই দিতে পারবো, বাকি দুই একটা জায়গায় একটু চেঞ্জেস আছে। ঠিক আছে। আচ্ছা, দেখো বাছুরের জন্মের সময় লাল সিন্ধিতে বয়স ওজন হয় 22 থেকে 25 কেজি। এখানে দেখো জন্মের সময় বাছুরের ওজন হয় 22 থেকে 28 কেজি। তুমি যদি এটাতেও 22 থেকে 25 কেজি দাও, ভুল হবে না, কেউ কাটবে না। ঠিক আছে। তার মানে আমি বোঝা যাচ্ছে লাল সিন্ধি এবং শাহিওয়াল একই রকম। দুইটাই পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের আদি অধিবাসী। এবং দুইটা গায়ের কালারটা একটু যদি তুমি প্রথমে স্টার্টিং এ ঠিক করো, তারপর বাকিগুলো যদি সব সেমই লিখে দাও তবুও হবে। ঠিক আছে। সার একটু অলস প্রকৃতির লাল সিন্ধির ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপরে বাকি এগুলো আমি আর পড়াবো না, এগুলো পরীক্ষায় আসে না ওইভাবে। মহিষের জাত, মহিষের বিভিন্ন ধরনের জাত আছে। তো সেখানের মধ্যে আমি মহিষের যে 3টা জাত তোমাদের একটু পড়তে বলবো, এটা হচ্ছে মুর্রা, নীলি এবং রাভি। ঠিক আছে। এই 3টা জাত একটু তোমরা 1 স্টার এগুলো। ঠিক আছে, 1 স্টার গুরুত্বের দিক থেকে মহিষ খুব কম আসে, খুবই কম আসে। তো এইটা তোমরা তবু একটু পড়ে রাখবে 1 স্টার হিসাবে। ঠিক আছে, যেন পরীক্ষায় আসলে মিস না হয়। তো দেখো তুমি যদি একটা টেবিল করো, প্রথমে যদি মুদ্রা লেখো, তারপর যদি নীলি রাখো, তারপরে যদি রাভি লেখো, তো কি হবে দেখো। মুর্রা এটা হচ্ছে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে এটা মুর্রা জাতের গরুর উৎপত্তি। ঠিক আছে। নীলিটা হচ্ছে স্পেসিফিক বলা নাই। রাভির ক্ষেত্রে এটা বলছে যে পাক ভারতের অন্তর্ভুক্ত রাভি নদীর উভয় পাশে এটার জন্ম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে প্রথমটা যেহেতু মুর্রা, এই যেটা মুর্রা, আর এইগুলো কিন্তু ছবি দিয়েও আসে। ঠিক আছে, এই জাতগুলো কিন্তু ছবি দিয়ে আসে পরীক্ষায়। যদি জাত ছবি দিয়ে আসে, তুমি যেন চিনতে পারো, ছবিগুলো তোমাকে চিনে রাখতে হবে। ঠিক আছে। দেখো মুর্রা, দেখো এটা কি মহিষ আকারে বেশ বড়, গায়ের রং কুচকুচে কালো, পশম কালো রঙের। এদের কপাল বড় চওড়া উন্নত। হ্যাঁ, এদের পা খাটো মোটা হয়। এবং পুরুষ মহিষের ওজন 550 কেজি, স্ত্রী মহিষের ওজন 450 কেজি। ঠিক আছে। তারপর দেখো একটি গাভীর দৈনিক দুধ উৎপাদন 6 থেকে 7 লিটার, দুধের চর্বির পরিমাণ 7%। বলদ মহিষ হাল চাষ এবং গাড়ি টানার কাজে ব্যবহৃত হয়। গাভীর গলা লম্বা এবং সরু। ঠিক আছে। আচ্ছা, নীলির ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে পরিষ্কার পানিতে দেহ ডুবিয়ে রাখে, এটা হচ্ছে রং কালো এবং আকারে মাঝারি। ওইটার রঙও তো কালো ছিল। তারপর দেখো এটা হচ্ছে কুচ থাকে না এবং পিঠ সোজা থাকে। আচ্ছা, ষাঁড়ের ওজন 600 কেজি, গাভীর ওজন এখানে বলছে 450 কেজি, একই রকম। গাভী প্রতিদিন 40 লিটার দুধ দেয়। ঠিক আছে। গোলকম্বল থাকে না। স্ত্রী মহিষের ঘাড় লম্বা চিকন এবং মসৃণ। ঠিক আছে, এইগুলো একটু মানে আমি বলছি কি একটু তুলনা করে পড়বে, কাছাকাছি আছে। ঠিক আছে। আচ্ছা, রাভি দেখো এটা পাকিস্তানের পাক ভারতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, পাকিস্তান ও ভারতের অন্তর্ভুক্ত। রাভি নদীর উভয় পাশে এটা এদের জন্মস্থান। এখানে দেহ বড় হয়
এর গড় ওজন হয় 600 থেকে 650 কেজি। মাথা মোটা ভারী হয়। তারপর দেহের রং কালো ও বাদামি হয়। এটা হচ্ছে মাথার মধ্যভাগ প্রশস্ত মোটা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে ছাগলের জাত। আমরা ছাগলের অনেকগুলো জাত আছে এখানে। দুধ উৎপাদনকারী জাত, মাংস উৎপাদনকারী জাত, চামড়া উৎপাদনকারী জাত, পশম উৎপাদনকারী জাত, ঠিক আছে। এখন পরীক্ষায় এখান থেকে ছবি দিয়ে আসে, ঠিক আছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার। ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপারি, এই দুইটা জাতি আমরা করবো। মূলত এই দুইটা জাত থেকে পরীক্ষা আসে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে চিত্র দিয়ে, ঠিক আছে। এরকম একটা চিত্র দিবে, এরকম একটা চিত্র দিবে। এখন পরীক্ষায় সাদা কালো প্রশ্ন আসে এবং ব্ল্যাক বেঙ্গল কালো, এবং এই যে দেখো যমুনাপাড়ি যে জাত, এই জাতেরও কিছু কিছু জাত আছে যেটা কিনা তোমার হচ্ছে এই রেড ব্রাউন কালার হতে পারে, বা হালকা মানে একটু ডার্ক কালার হতে পারে, যেটা কিনা দেখতে সাদা কালো। তুমি পরীক্ষার খাতায় যদি পরীক্ষার প্রশ্নের পত্রে যদি আসে, তুমি বুঝতে পারবে না যে একটা কালো একটা সাদা। তার মানে তোমাকে এই কি দেখে চিনে রাখতে হবে। দেখো ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটার কান দেখে তোমাকে চিনতে হবে, এটা কানটা ছোট। আর এই যে যমুনাপাড়ির কানটা বড় থাকবে। তো পরীক্ষার প্রশ্নে চিত্র ক এবং চিত্র খ এরকম দিয়ে থাকবে। আর চিত্র ক তে দেখা গেল তোমার যমুনাপাড়ি প্রথমে দিয়ে দিয়েছে, ওটাও দেখতে কালো লাগতেছে। তুমি দেখবা যে যেই জাতটার কানটা বড়, সেটা হচ্ছে তুমি মনে রাখবা যমুনাপাড়ি। বাকি অন্যগুলো কিন্তু সিমিলার মনে হতে পারে, ঠিক আছে, কিন্তু যমুনাপাড়ির কান হচ্ছে আমাদের দেশি ছাগলের চেয়ে বড় হবে। আচ্ছা, দেশি জাতের ছাগল হচ্ছে বেঙ্গল জাতের ছাগলকে মানে আমরা ব্ল্যাক বেঙ্গল বলি যেটা। এটা হচ্ছে গরিবের ছাগল, গরিবের গাভী বলা হয়। কারণ ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, প্রতিবার 2 থেকে 4টা বাচ্চা দেয়। হ্যাঁ, ছাগলের বাচ্চা দ্রুত বড় হয়, বড় ছাগল বা খাসির দাম বেশি, পালন খরচ কম। অপরদিকে গাভী পালন খরচ বেশি, বাছুরের দাম বেশি হওয়ায় বাছুর ক্রয় করে গরিবরা লালন পালন করতে পারে না। এই জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলকে গরিবের গাভী বলা হয়। এখন ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং যমুনাপাড়ি ছাগল সিকিউতে এই দুইটা প্রশ্ন আসবে হচ্ছে এগুলো চিত্র দিয়ে। এই দুইটা চিত্র দিয়ে বলা হবে যে উপরে প্রদর্শিত চিত্র ক এবং চিত্র খ কোন জাতের ছাগল, তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ঠিক আছে। অথবা যে কোনো একটার বৈশিষ্ট্য বলবে যে চিত্র ক তে কোন জাতের ছাগল কে বোঝানো হয়েছে সেটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন তোমাকে ব্ল্যাক বেঙ্গল, যদি ব্ল্যাক বেঙ্গল নির্দেশ করে ব্ল্যাক বেঙ্গল লিখতে হবে। যদি তোমার যমুনাপাড়ি নির্দেশ করে তখন যমুনাপাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা একটু পড়ি। হ্যাঁ, গায়ের রং কালো হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল। এটা পৃথিবী বিখ্যাত ছাগল, কেননা এটা হচ্ছে এটা যে চামড়া, এটা হচ্ছে খুব ভালো মানের চামড়া, এবং এটাকে কুষ্টিয়া গ্রেড বলা হয়। মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়াকে কুষ্টিয়া গ্রেড বলা হয়। অল্প বয়সে মানে 13 থেকে 14 মাস বয়সে তারা বাচ্চা দেয়, প্রথম বাচ্চা দেয়, এবং 7-8 মাস বয়স হলে এরা প্রজননের জন্য উপযুক্ত হয়। এটি একটি ছাগি বছরে 2বার এবং প্রতিবার 2 থেকে 4টি বাচ্চা দেয়। হ্যাঁ, একটি পূর্ণবয়স্ক ছাগির ওজন 10 কেজি এবং খাসি বা পাঁঠার ওজন গড়ে 15 কেজি হয়। চামড়া কোমল এবং উন্নত মানের হয়, মাংস উন্নত মানের হয়। একটি উন্নত ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে দৈনিক সর্বোচ্চ 1 লিটার দুধ পাওয়া যায়। গায়ের লোম খাটো, সুবিন্যস্ত ও কোমল হয়। এদের পা খাটো, কান ছোট খাড়া এবং শিং কালো, ছোট এবং খাড়া হয়, ঠিক আছে। এরা প্রতিকূল আবহাওয়ায় বেঁচে থাকে। এরা বেশ কষ্ট সহিষ্ণু এবং শান্ত হয়। বিদেশি জাতের গরু, বিদেশি জাতের গরু হচ্ছে সরি বিদেশি জাতের ছাগল। বিদেশি জাতের অনেকগুলো ছাগল সম্পর্কে এখন আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা একটা পড়বো, একটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যমুনাপাড়ি। দেখো, এটা যমুনাপাড়ি ছাগলের জাতের উৎপত্তি ভারতের উত্তরপ্রদেশ, গঙ্গা যমুনা এবং চম্বল নদীর মধ্যবর্তী পাহাড়ি এলাকায়। তোমরা কি করবে, এরকম টেবিল করে পড়বে। ব্ল্যাক বেঙ্গল ছাগল এক পাশে, আরেক পাশে যমুনাপাড়ি ছাগল, ঠিক আছে। প্রথমে গায়ের রং লিখবে। ব্ল্যাক বেঙ্গল হচ্ছে ব্ল্যাক হয়, আর যমুনাপাড়ির গায়ের রং কেমন হয়, সাদা হতে পারে, তবে কালো সংমিশ্রণ যুক্ত, কালো হলুদ বাদামি সংমিশ্রণ যুক্ত হতে পারে, ঠিক আছে। এদের দেহ লম্বাকৃতির, কান লম্বা এবং ঝুলানো থাকে, দেখেছো। শিং ছোট এবং চ্যাপ্টা হয়, পা খুব লম্বা এবং পিছনের পায়ের পিছনের দিকে লম্বা লোম থাকে। এই যে দেখো, লম্বা লোম থাকে। শরীরের অন্যান্য স্থানে লোম ছোট হয়, পায়ে একটু লোমটা বেশি থাকে। এরা অত্যন্ত কষ্ট সহিষ্ণু ও চঞ্চল প্রকৃতির, বছরে একবার এবং একটির বেশি বাচ্চা দেয় না। একটি পূর্ণবয়স্ক পাঁঠার ওজন 80 থেকে 90 কেজি এবং ছাগির ওজন 50 থেকে 60 কেজি। দৈনিক 3 লিটার দুধ দিতে পারে। মাংস এবং চামড়া উন্নত মানের হয়। যমুনাপাড়ি জাতের ছাগল খামারে আবদ্ধ অবস্থায় পালন করা যায়। তার মানে এটা কিন্তু আমরা কৃষকরা এটা কিন্তু ফার্মিং করতে পারে, ঠিক আছে। কষ্ট সহিষ্ণু ও চঞ্চল প্রকৃতির। এখন পরীক্ষায় ঘতে আসবে এরকম যে ক এবং খ যে দুটি জাতের কথা বলা হয়েছে সেটির মধ্যে কোনটি
চাষ করা লাভজনক, তখন তোমাকে যমুনা পাড়িটা চাষ করা লাভজনক বলতে হবে। এবং কেন সেটা লাভজনক বলতে গেলে এই যে বৈশিষ্ট্য ব্যাখ্যা করে ব্ল্যাক বেঙ্গল এবং এই যমুনা পাড়ির বৈশিষ্ট্য পার্থক্য আকারে একটু ব্যাখ্যা করতে হবে। ওই যে তুমি যে টেবিলটা করবে সেখান থেকে এখানে হচ্ছে কি বলবে, বেশি দেয়, এখানে দুধ বেশি দেয়, ছাগের ওজন বেশি হয়, 3 লিটার দুধ দেয়, এইগুলো একটু বেশি বলবে, ঠিক আছে? বলে তুমি বলবে এটা যমুনাপাড়ি ছাগল খামারে আবদ্ধ অবস্থায় পালনের উপযোগী, তার মানে এইটা যমুনাপাড়ি ছাগল চাষ করা লাভজনক। এইভাবে তুমি তোমার উত্তর সপক্ষে যুক্তি দিবে, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো আমরা করবো না, এগুলো পরীক্ষা করবো আসে না। এরপরে দেখো গরু ছাগলের আবাসস্থল। এখন গরু ছাগলের আবাসস্থলের ক্ষেত্রে কিছু কমন ইনস্ট্রাকশন আছে। আবার আবাসস্থল হচ্ছে প্রধানত খোলাঘর পদ্ধতি এবং বাঁধাঘর পদ্ধতি। এই খোলাঘর এবং বাঁধাঘর পদ্ধতি সম্পর্কে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? যে গরুর গরুর আবাসস্থল কেমন হবে। তো এইটার ক্ষেত্রে আমি যদি কিছু কমন ইনস্ট্রাকশন বলি, তো সেটা হচ্ছে দেখো, উন্মুক্ত বন্যা শুকনো সুনিষ্কাশিত জায়গা হতে হবে, আলো বাতাস প্রবেশ করে এমন স্থান নির্বাচন করতে হবে। ঘরটি এমন ভাবে নির্মাণ করতে হবে যেন স্যাঁতসেঁতে ভাব না থাকে। অস্থায়ী ভাবে কম খরচ করলে বাঁশ, খড় এবং বেড়া দিয়ে ইত্যাদি বেড়া দিয়ে টিনের চাল দিয়ে তৈরি করা যায়, কিন্তু স্থায়ীভাবে করতে গেলে সিমেন্ট, ইট, ইটের দেওয়াল দিয়ে সেটা, মানে ইট সিমেন্টের দেওয়াল দিতে হবে এবং চালার টিন বা কনক্রিটে করা যেতে পারে, ঠিক আছে? ঘরের উচ্চতাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2.5 থেকে 3 মিটার এবং চারদিকে বাঁশের বেড়া থাকবে, সেটা হচ্ছে 90 সেন্টিমিটার। আহ কমপক্ষে একটা বাঁশের বেড়া থাকবে এবং আহ যেটা হচ্ছে কি 90 সেন্টিমিটার দেয়াল দিয়ে উপরে জালের বেড়া দিতে হবে কমপক্ষে। হ্যাঁ, প্রথমে হচ্ছে 90 সেন্টিমিটার একটা স্ট্রং বাঁশের বেড়া থাকবে। এই কেননা এই এই পর্যন্তই গরু যা আশা করবে, বডি এই পর্যন্ত থাকবে। এরপরে এরপরে উপরের দিকে তুমি জাল দিয়ে বেড়া দিতে পারো, কারণ উপরে গরু উঠবেও না, ওইখানে হাওয়া বাতাস পাস করবে। তারপর কি, ঘরের মেঝে পাকা হলে ভালো পাকা করতে হবে অবশ্যই। তারপর দেখো মেঝের একটু মানে মেঝের মাঝের ঘরের মেঝের মাঝে একটু উঁচু এবং চারদিকে ঢালু দিতে হবে যাতে মলমূত্র দ্রুত নালায় চলে যায়, ঠিক আছে? এই যে এটা দেখো, প্রতিটি গাভীর জন্য 5 বর্গমিটার, তারপর ষাঁড়ের জন্য 6 বর্গমিটার এবং বাছুরের জন্য 2 থেকে 3 বর্গমিটার জায়গা প্রয়োজন হয়। আচ্ছা, এখন প্রতিটি মহিষের ক্ষেত্রে আমরা এই একই জিনিসই ফলো করব, তখন শুধু আমাদের মাপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঘরের জানালা, আহ, মানে দরজা জানালা রাখতে হবে, বৃষ্টি এবং শৈত্যপ্রবাহ যাতে ঘরে প্রবেশ না করে সেই ব্যবস্থা রাখতে হবে, এগুলো আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আবাসস্থলের প্রকারভেদ। আচ্ছা, দেখো কিরকম এটা হচ্ছে, এই যে এরকম একটা শেড সামনে, এই যে গরু আহ, সুন্দর করে হচ্ছে চলাফেরা করতেছে, দেখো এটা হচ্ছে গরুর, এটা হচ্ছে উদাম ঘর বা খোলা ঘর, ঠিক আছে? মানে এখানে এসে শেডের নিচে এখানে থাকে রাতের বেলা, আর সারাদিন বাইরে দেখো বিস্তীর্ণ মাঠ চারপাশে দেখা যাচ্ছে, সারাদিন ঘুরে ঘুরে সেটা খাবে, ঠিক আছে? দেখো, খোলা বা উদাম ঘর পদ্ধতি দুইটা পদ্ধতি মূলত, খোলা ঘর পদ্ধতি, বাঁধা ঘর পদ্ধতি। খোলা ঘর পদ্ধতি বা উদাম ঘর পদ্ধতির মধ্যে দেখো কি বলেছে, এই পদ্ধতিতে পশু রাতে ঝড় বৃষ্টি শৈত্যপ্রবাহের সময় ঘরে থাকে, এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ শেড দেওয়া, অন্য সময় ঘরের বাইরে থাকে। তবে ঘরের সামনে দেওয়াল ঘেরা জায়গায় রাখতে হয়, ঠিক আছে? দেওয়াল হচ্ছে ঘেরা জায়গায় রাখতে হয়। ঘরের প্রতিটি পশুর জন্য 4 বর্গমিটার এবং খোলা স্থান 7 বর্গমিটার প্রয়োজন হয়। বয়স্ক পশু ও দুধ দিচ্ছে না এমন গাভীর জন্য খোলা ঘর ভালো। এই ঘরে পশুর বিশ্রাম বা শয়ন এবং বাছুরের জন্য স্থান থাকে। বয়স্ক মহিষের ক্ষেত্রে আলাদা একটু আহ মানে তোমার হচ্ছে স্পেসটা কিরকম হবে সেটা একটু আলাদা দিয়েছে। এরপরে হচ্ছে 2 নাম্বার যে পদ্ধতি, সেটা হচ্ছে বাঁধাঘর পদ্ধতি। বাঁধাঘর পদ্ধতির আবার তোমার হচ্ছে দুই ধরনের পদ্ধতি আছে বাঁধাঘরের মধ্যে। এই যে আমরা আমরা আলোচনার সময় আমরা বলবো, দেখো এটা হচ্ছে মুখের দিকে মুখ করে আছে, আর এটা হচ্ছে পিছন দিকে, মানে দুইটা গরুরই মানে মুখামুখি হচ্ছে না, এটারও পিছন দিকে এই গরুর এই পিছন দিকে এই পাশে, এটারও পিছন দিকে এদিকে। তো এইটাই আমরা এখন করবো, দেখো। এখন বাঁধাঘর পদ্ধতিটা হচ্ছে এটা হচ্ছে দেখো, এই পদ্ধতিতে এই পশুকে দড়ি দিয়ে সীমাবদ্ধ স্থানে বেঁধে লালন পালন করা হয়। একই স্থানে পশু খাওয়ানো, আরাম করা ও গাভীর দহন করতে হয়। এখন এক সারি বিশিষ্ট গোশালা, যেটা এক সারি বিশিষ্ট, দেখো এই পাশে কোনো গরু নাই, একটাই সারি আছে। এখানে হচ্ছে অল্প সংখ্যক পশু পালন করা যায়, ঠিক আছে?
একটি লম্বা বাঁশের আড়ে পশুকে একসাথে বেঁধে লালন পালন করা হয়। একটি পশুর জন্য দাঁড়াবার স্থান 165 সেন্টিমিটার, পাশের জায়গায় 110 সেন্টিমিটার, খাবার পাত্র 75 সেন্টিমিটার, নালা 30 সেন্টিমিটার প্রয়োজন। এই মাপটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এবং দ্বিসারি বিশিষ্ট যে গোশালা থাকে, দেখো দ্বিসারির মধ্যে হচ্ছে বিপরীতমুখী ঘর আছে আর মুখোমুখি ঘর। তো দ্বিসারি যে ঘর সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, মুখোমুখি পদ্ধতির ক্ষেত্রে এই যে চিত্র, মুখোমুখি পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করতে পারি, গোশালাতে দুই সারি পশুর মাথা সামনাসামনি বা মুখোমুখি থাকে। দুই সারির খাবারের মাঝের পাত্রে 1.5 মিটার চওড়া রাস্তা, এই যে 1.5 মিটার চওড়া রাস্তা, এটা থাকবে খাবারের দেওয়ার জন্য, ঠিক আছে। দাঁড়াবার স্থান গাভীর জন্য প্রায় 2 মিটার এবং পাশের জায়গায় 1 মিটার প্রয়োজন, ঠিক আছে। এই মাপটা আমাদের প্রয়োজন। এই পশুপালন পদ্ধতির মধ্যে এদের এটা হচ্ছে ট্রি স্টার দেখতে পারো, যদি আমি যদি গুচ্ছ দিক থেকে বলি, হ্যাঁ, পশুর আবাস হিসাবে এটা ট্রি স্টার এরকম গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো পশুর লেজের দিকে লেজ বা বিপরীত মুখী যে ঘর, এই যে লেজের দিকে লেজ যদি থাকে, তখন সেটা কি হবে, উভয় সারির পশুর মাথা বহির্মুখে থাকে। গোশালায় দুসারি পশু দাঁড়াবার জায়গার মাঝখানে 1.5 মিটার চওড়া থাকে। পশু দাঁড়াবার জন্য 2 মিটার জায়গা দরকার। বয়স্ক মহিষের জন্য 25 বর্গ মিটার, বাড়ন্ত বাছুর 15 বর্গ মিটার, গর্ভবতী গাভী 40 বর্গ মিটার এবং ষাঁড়ের জন্য 60 বর্গ মিটার জায়গা প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, বাকি এইখানে সুষম খাদ্য তৈরি, ইউরিয়া মোলাসেস তৈরি, এইগুলো একটু তোমরা পড়ে নেবে, ঠিক আছে, বাসায়। সুষম খাদ্য তৈরি, ইউরিয়া মোলাসেস তৈরি, এগুলো একটু রিডিং করে নেবে। এখন আমি পরীক্ষায় আরো বেশি ইম্পর্টেন্ট যেগুলো, শুধু সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুলোই আমি আলোচনা করছি। এই হে এবং স্যালেজ, এটা হচ্ছে পশুর তোমার হচ্ছে কি প্রিজার্ভ ফুড, হ্যাঁ। এটা হচ্ছে ভবিষ্যতে খাওয়ানোর জন্য সংরক্ষণ করা হয়। তো হেটা কি, এটা হচ্ছে দেখো সবুজ ঘাসে ফুল আসার সময় কেটে রোদে শুকিয়ে যে পশু খাদ্য প্রস্তুত করা হয় তাকে হে বলে। শুকিয়ে, তার মানে এটা হচ্ছে শুকনো খাবার হেটা, ঠিক আছে। এটা ক্যারোটিন যুক্ত খাবার, পশু খাবার হিসাবে ভবিষ্যতের জন্য শুকিয়ে এটি সংরক্ষণ করা হয়, ঠিক আছে। অন্য জাতের জাতের ঘাস, সিম, খেসারি, মাসকলাই, মটর ও জোয়ার জাতীয় গাছ দিয়ে এটা কেটে এনে এটা শুকিয়ে এটা হে প্রস্তুত করে রাখা হয়। এই খাদ্য 15 থেকে 20% পানি এবং 80 থেকে 85% শুষ্ক পদার্থ বিদ্যমান থাকে। হে প্রস্তুতকরণ, ঠিক আছে, এটা নিয়ম পরীক্ষায় গয়ের জন্য আসতে পারে। এখান থেকে কিভাবে সিকিউ আসে, এখান থেকে সিকিউ আসতে পারে যে কোন একজন কৃষক, সে হচ্ছে অনেকদিন ধরে পশুপালন করছে এবং বর্ষার সময় খাদ্যের অভাব হওয়ার কারণে সে কি করেছে, যে সে এক ধরনের শুকনো খাবার সে গরুকে খাওয়ানোর জন্য যখন এই মানে খাবার অ্যাভেলেবল ছিল, তখন সেটা আগেই সেটা সংরক্ষণ করে রেখেছে। এখন শুকনো খাবার বলেছি, এই তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে হে সে সংরক্ষণ করেছিল। এখন পরীক্ষায় আসছে তোমার সিকিউ এর গতে, যে হচ্ছে হে এভাবে আসবে না, বলবে যে কোন খাদ্যের কথা বলা হয়েছে উদ্দীপকে, সেটি তৈরির প্রস্তুত প্রণালী লেখো। তখন তোমার এই যে তুমি বলবা যে সে যেহেতু শুকনো খাবার সংরক্ষণ করেছিল, তো অবশ্যই সেটি হে, তখন তুমি হে হচ্ছে সংজ্ঞাটা দিয়ে দিলে, কিন্তু তারপরে হে প্রস্তুত করার নিয়মটা তুমি বলবে। দেখো সকালে কুয়াশা শুকানোর পর হে তৈরির উদ্দেশ্যে ঘাস কাটতে হবে, তারপর 2 থেকে 3 দিন সূর্যের আলোতে শুকাতে হবে। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ঘাসগুলোকে রোদে শুকিয়ে বাঁশের লাঠি দিয়ে মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। অবশ্যই প্রথম দিন ভালো রোদ পেলে দ্বিতীয় দিন দুবার উল্টিয়ে দিলে বিকেলের দিকে ঘাসে পানি 20% দাঁড়ায়, ঠিক আছে। তারপর উপযুক্ত স্থানে আটি বেঁধে সংরক্ষণ করতে হবে, সাধারণত মাচার উপরে রাখা হয়। সাবধানতাও কিন্তু, সাবধানতা যেটা বলছি আমরা প্রিকশন, এই সাবধানতা এটা আমাদের কিন্তু করতে হবে। পাতা ঝরা রোধ করতে হবে, কারণ পাতা কাণ্ডের চেয়ে অধিক প্রোটিন সমৃদ্ধ। বৃষ্টির পানিতে ভেজানো যাবে না এবং জলীয় অংশের পরিমাণ 15 থেকে 20%-এর বেশি হবে না। এর বেশি হলে সেটি আসলে যেভাবে আমরা সংরক্ষণ করতে চাচ্ছি সেভাবে থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। হে তৈরির জন্য ফুল আসার সময় কাণ্ড নরম থাকা অবস্থায় ঘাস কাটতে হবে। ঘাসে শিশির থাকা অবস্থায় ঘাস কাটা যাবে না। কোথায় ঘাস কাটলাম মনে আছে, এই যে উন্নত জাতের ঘাস, সিম, খেসারি, মাসকলাই, এইগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করছি, হ্যাঁ। এবং এই যে এই সকালে কুয়াশা শুকানোর পর আমরা ঘাস কাটছি, এই ঘাসের কথা এখানে বলা হচ্ছে যে হে তৈরির সময় ফুল আসার সময় কাণ্ড নরম থাকে, সে অবস্থায় ঘাস কাটতে হবে। ফুল আসছে একবারে, এবং ফুল আসার পরে আমরা সচরাচর ফুল আসার আগেই আমরা এটা কাটি, ঠিক আছে। ঘাসের শিশির থাকা অবস্থায় কাটা যাবে না। শুকনো সময় পাতা চূর্ণ বিচূর্ণ মানে যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে শুকানোর পর, ঠিক আছে। এরপর আছে সাইলেজ, দেখো এটাও
একটা হচ্ছে প্রিজার্ভ ফুড। পরীক্ষায় একই রকম সিকিউ আসবে পরীক্ষায়। তো সেটা হচ্ছে পরীক্ষায় কিরকম সিকিউ আসবে যে আহ, কোন একজন কৃষক অনেকদিন ধরে গরু লালন পালন করছে এবং তার বর্ষাকালে আগেরটার মতো, হ্যাঁ, বর্ষাকালে তার গরুর খাবারের গোখাদ্যের অভাব হয়। এই জন্য সে হচ্ছে কি করেছে, সে এই বছর সে এক ধরনের রসালো জাতীয় খাবার সংরক্ষণ করেছে, যাতে করে বর্ষাকালে গরুকে খাওয়ানো যায়। এখন ওই যে রসালো খাবারের কথা বলা হয়েছে, তোমার সিকিউ এর গতে আসছে যে উদ্দীপকে কোন ধরনের খাদ্যের কথা বোঝানো হয়েছে এবং সেই খাদ্য তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। তখন তোমাকে বলতে হবে যেহেতু রসালো খাদ্য সে সংরক্ষণ করেছে, সেটা হচ্ছে সাইলেজ। দেখো, বায়ু নিরোধক স্থানে তৈরি করা সংরক্ষিত সবুজ ঘাসকে সাইলেজ বলে। সাইলেজ তৈরির প্রক্রিয়াকে এনসাইলেজিং বলে। সাধারণত তাজা ও সবুজ ঘাস সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এতে ভুট্টা, জোয়ার, গিনি, নেপিয়ার ইত্যাদি ঘাস ব্যবহার করা উত্তম। তাছাড়া অশুটি জাতীয় ঘাসের সাথে ঘাসের সাইলেজও করা হয়, যেমন কাউপি, ভুট্টা, এগুলো হচ্ছে অশুটি ঘাস। সাইলেজ তৈরির সময় ব্যবহৃত যে বায়ু নিরোধক কন্টেইনার বা ধারককে সাইলো বলে। এগুলো কিন্তু আবার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, বা 1 মার্কসের জন্য সাইলো কাকে বলে। আচ্ছা, বায়ু নিরোধক গর্তকে আবার সাইলো পিট বলে। ঠিক আছে, এটা পরীক্ষা আছে, সাইলো পিট কি। তো তুমি বলো সাইলেজ তৈরির সময় যে বায়ু নিরোধক গর্ত তৈরি করা হয় তাকে সাইলো পিট বলে। আচ্ছা, সাইলেজ তৈরির এবার নিয়ম। হ্যাঁ, আগেরটার মতোই যে পরীক্ষায় কিভাবে সিকিউতে আসে, তোমাকে নিয়ম চাইবে, তো নিয়মটা লিখতে হবে। নিয়মগুলো দেখো, ঘাসে ফুল আসার পূর্বে কাণ্ড যখন নরম, খুব নরম ও রসালো থাকে, ঠিক তখন সাইলেজ তৈরির উদ্দেশ্যে কাটতে হবে। সবুজ ঘাস কাটার পর সাইলোপিটে বায়ুরোধক অবস্থায় স্তরে স্তরে সাজানো হয়। ঘাসের দ্রবণীয় কার্বোহাইড্রেটের পরিমাণ কম মনে হলে অশুটি জাতীয় ঘাসের সাথে শুটি জাতীয় ঘাস মিশ্রিত করে সাইলেজ তৈরি করার সময় এটা ঝোলা গুড় বা চিটা গুড় স্তরে স্তরে মিশ্রিত করতে হবে। আচ্ছা, যদি কোনো অবস্থায় সাইলোপিট, আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে সাইলেজ তৈরির নিয়ম। হ্যাঁ, ঘাসে ফুল আসার পূর্বে কাণ্ড যখন খুব নরম ও রসালো থাকে, ঠিক তখন সাইলেজ তৈরির উদ্দেশ্যে কাটতে হবে। ঘাস সবুজ ঘাস কাটার পর সাইলোপিটে বায়ুরোধক অবস্থায় স্তরে স্তরে সাজানো হয়। তারপরে হচ্ছে কি, ঘাসের দ্রবণীয় কার্বোহাইড্রেটের পরিমাণ কম মনে হলে অশুটি জাতীয় ঘাসের সাথে শুটি জাতীয় ঘাস মিশ্রিত করে সাইলেজ তৈরি করার সময় ঝোলা গুড় বা চিটা গুড় স্তরে স্তরে মিশ্রিত করে দিতে হবে। ঘাসে উপস্থিত অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়া দ্রবণীয় কার্বোহাইড্রেটকে গাজন করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যাহা তোমার হচ্ছে কি করে, এই ঘাসকে রসালো অবস্থায় সংরক্ষণ করতে সহায়তা করে। যদি কোনো অবস্থায় সাইলোপিটে বাতাস চলাচলের সুযোগ পায়, তাহলে পিটে সংরক্ষিত ঘাস সমূহ পচে যাবে। সাইলোপিট কাঁচা পাকা মাটির নিচে ও উপরে করা যায়। সাইলোপিট যুক সাইলোপিট কি হয়, শক্ত পলিথিন দিয়ে ঢেকে মাটি চাপা দিতে হবে। এরপরে কি হচ্ছে, ঘাস হলদে সবুজ রঙের মতো হলে বুঝতে হবে সাইলেজ হয়ে গিয়েছে। সাবধানতা, অশুটি জাতীয় ঘাস দিয়ে সাইলেজ করা ভালো। শুটি এবং অশুটি ফডার মিশ্রিত করলে চিটাগুড় মিশ্রিত করতে হবে। সবুজ ঘাসের কাণ্ড নরম ও রসালো অবস্থায়, অর্থাৎ ফুল আসার পূর্বে কাটতে হবে। শুকনা পদার্থ 30 থেকে 35% থাকবে এবং সাইলোপিট নির্মাণ কাঠামো সঠিক থাকতে হবে। ঠিক আছে, হতে হবে। সাইলোপিটে বায়ুরোধক অবস্থায় তোমার কি করতে হবে, বায়ুরোধক অবস্থা বজায় রাখতে হবে। তারপরে বাতাস যাতে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে রোগবালাই ব্যবস্থাপনা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে। এবং এখান থেকে প্রশ্ন আসলে আমাদের বিভিন্ন ভাবে আসতে পারে। এখান থেকে মূলত এমসিকিউ এর জন্য আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে কোন ধরনের রোগ, কথার কথা যে বলা হলো নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। একটা দেওয়া থাকলো যে হচ্ছে দেওয়া থাকলো তরকা, বাকি থাকলো হচ্ছে যে খুরা রোগ, জলাতঙ্ক, বসন্ত। তখন তোমাকে তরকাকে চুজ করতে হবে, তাই তো, এরকম। তো এমসিকিউ তে এইভাবে প্রশ্ন আসে। অথবা নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, তো সেখানে তরকা, বাদলা, ওলান প্রদাহ, আর এটা বসন্ত দিয়ে রাখো, তোমার বসন্ততে টিক দিতে হবে, এরকম। তো আমরা দেখি এখানে ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত কি কি রোগ আছে। রোগের কতগুলো শ্রেণী দেখিয়েছে। ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাস জনিত রোগ, পরজীবী জনিত রোগ, প্রোটোজোয়া জনিত রোগ, পরিপাক তন্ত্রের রোগ, বিপাকীয় রোগ, দুধ ও মাংস বাহিত রোগ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা একটু উদাহরণগুলো করবো যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে আছে তরকা, বাদলা,
অম্লান প্রদাহ, গলা ফোলা। ভাইরাসজনিত রোগের মধ্যে আছে খুরা রোগ, বসন্ত, জলাতঙ্ক, ছাগলের পিপিআর রোগ। আচ্ছা, এরপরে প্রোটোজোয়া জনিত রোগের মধ্যে আছে হচ্ছে কক্সিডিওসিস। বিপাকীয় রোগের মধ্যে আছে দুর্জ্বর, কিটোসিস। পরিপাকতন্ত্রের রোগ হলো উদরাময় বা পেট ফাঁপা। আর দুধ বা মাংসবাহিত রোগের মধ্যে আছে যক্ষা, ধনুষ্টঙ্কার। ঠিক আছে, আমরা এই সবগুলো রোগ করব না, আমরা হচ্ছে কি করব, আমরা মোস্ট ইম্পর্টেন্ট রোগগুলো করবো যেখান থেকে আমাদের পরীক্ষায় আসে। যেমন দেখো খুরা রোগ, এটা হচ্ছে বাতা, জরা, এসো, খুরাচল, খুরপাকা, তাপা ইত্যাদি নামে পরিচিত। হ্যাঁ, এটা পিকরানা নামক একটা ভাইরাসের দ্বারা হয়। এটা খুরা রোগ একটা হচ্ছে ভাইরাল ডিজিজ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিজ এবং সবচেয়ে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ, এটা খুরা রোগ। এটা সোয়াচে রোগ, দেখো এটা একটা ভয়ানক রোগ, এটা সোয়াচে রোগ। একটা গরুতে হলে, একটা খামারের আস্তে আস্তে পাশে সব গরুতে এটা হতে পারে। এই রোগাক্রান্ত পশুর সংস্পর্শ, খাদ্যদ্রব্য, লালা, তারপর ব্যবহার্য দ্রব্য, বাতাসের মাধ্যমে এই রোগটা ছড়ায়। ঠিক আছে, খুরা রোগের লক্ষণ কি হবে দেখো, এরকম চিত্র দিয়ে পরীক্ষায় আসতে পারে। এরকম খুরের ছবি দেওয়া থাকলো, অথবা মুখের এরকম ছবি দেওয়া থাকলো, ঘা হয়েছে, অথবা এখান থেকে তোমার উদ্দীপক, লিখিত উদ্দীপকের মধ্যে কিছু হিন্টস দিয়ে পরীক্ষা আসতে পারে। যেরকম দেখো আসতে পারে, জিহ্বা মুখের ভিতরে পায়ের খুরের মাঝখানে ফোস্কা উঠেছে। ঠিক আছে, ফোস্কা ফেটে দুর্গন্ধ হয়। তারপর নাক মুখ দিয়ে লালা পড়ে, পশু খুঁড়িয়ে হাঁটে, ক্ষতে মাছি পড়ে, ক্ষতে পোকা দেখা দেয়, মুখ থেকে চপচপ শব্দ হয়, দেহের তাপমাত্রা 104 থেকে 6 ডিগ্রি ফারেনহাইট হয়, খাদ্য অরুচি হয়, তারপর শক্ত খাবার খেতে পারে না, পায়ের খুর পচে খসে পড়ে, পা সবসময় ছুটতে থাকে। আচ্ছা, এই রোগের প্রতিরোধ হচ্ছে রোগাক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে পৃথক করা, পরিষ্কার পরিচ্ছন্ন লালন পালন ব্যবস্থা করা, পশুর পা কাদা বা মাটিতে ভেজানো যাবে না, পশুর ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন, টিকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রতিকার, এটা হচ্ছে কি, ক্ষত স্থানে যদি হয়ে যায় তখন কি করব, সেটা হচ্ছে স্যাভলয়েড ডিটল দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.1% দ্রবণ বা ফিটকারির 2% দ্রবণ দ্বারা 2 থেকে 3 বার এটা ধুইতে হবে। ঠিক আছে, আক্রান্ত স্থান, ক্ষত স্থানে নারিকেল তেল বা তারপিন তেল 4:1 অনুপাতে মিশিয়ে লাগাতে হবে। মুখ ও পায়ের ক্ষত, যেটা যে জায়গায় ক্ষত হবে সেখানে খাবার সোডা মিশিয়ে পানি দিয়ে 3-4 বার ধুয়ে দিতে হবে। তাহলে এই কাজগুলো করলে এটা সেরে ওঠার সম্ভাবনা আছে। এবং আহ যখনই কোনো গরু আক্রান্ত হবে সাথে সাথে তাকে আলাদা করে অন্য জায়গায় নিয়ে যাব সুস্থ পশু থেকে, তারপরে এই কাজগুলো আমরা করতে পারি। হুম, আর যদি আমরা কোনো ট্রিটমেন্ট নিতে দেরি করি তো এটা উইদিন ভেরি শর্ট টাইমস এই গরুটা মারা যাবে। বসন্ত রোগ এটা আছে না, ছাগলের পিপিআরটা আসে, এটা গুরুত্বপূর্ণ। পিপিআর এর পূর্ণরূপ কি, পিস্টিডিস পিটিটিস রুমিনেন্স, এটা পরীক্ষা আসে। পিপিআর এর পূর্ণরূপ কি, এটা একটা হচ্ছে ভাইরাস সংক্রমণ, মানে ভাইরাস জনিত রোগ। এই রোগে 90% ছাগল মারা যায়। ঠিক আছে, ছাগলের রোগ এটা, এটা হলে 90% ছাগলই মারা যায়। তার মানে বলা যায় এটা হলে মোটামুটি ছাগল মারা যায়, এটা ধরেই না হয়। দেহের তাপমাত্রা বেড়ে যাবে, জ্বর হয়, মুখ ও খাদ্যনালীতে ঘা হয়, রক্তক্ষরণ হয়, দেখছো। তারপরে হচ্ছে রক্ত মিশ্রিত পাতলা মলত্যাগ করে, শ্বাসকষ্ট হয়, মুখে দুর্গন্ধ হয়, নাক ও চোখ দিয়ে পানি পড়ে, চোখ, নাক, মুখ দিয়ে তরল পদার্থ পড়ে, কণ্ঠনালী, পরিপাক নালীতে প্রদাহ ও রক্তক্ষরণ ঘটে, আক্রান্ত বেশি হলে নিউমোনিয়া হয়, ছাগল দুর্বল হয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে রাখে। ঠিক আছে, দেহে কাঁপুনি ওঠে, এই যে এরকম হয়। ঠিক আছে, প্রতিরোধ কি, পিপিআর রোগের টিকা দিতে হবে, সুস্থ অসুস্থ ছাগলকে পৃথক করতে হবে, রোগাক্রান্ত মৃত ছাগলকে পুঁতে ফেলতে হবে, স্বাস্থ্যসম্মত লালন পালন ব্যবস্থা করতে হবে। এটা হলে কোনো চিকিৎসা নাই, হলে এটা ছাগল মারা যায়। এরপর দেখা জলাতঙ্ক, জলাতঙ্ক এটা খুবই একটা ভয়ানক ডিজিজ। এটা যেই পশুর হয় সেই পশুর মাধ্যমে কিন্তু এটা মানুষের ছড়াতে পারে। ঠিক আছে, যেরকম শিয়াল, কুকুর, যদি কোনো গরুর হয় সেই গরুর দুধ খেলেও সেখানে যারা খাবে তাদের কিন্তু জলাতঙ্ক হতে পারে। তো এটা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে আমাদের যাদের বাসায় পেট এনিমেল আছে। হ্যাঁ, যারা আমরা মানে বিড়াল, তারপর কুকুর এগুলো পালি, তাদের নিয়মিত এই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিতে হয়। তা না হলে কোনো কারণে তাদের মধ্যে যদি এই ভাইরাসটা আসে, তারা কিন্তু, তাদের আঁচল লাগলে, তাদের কামড় দিলে আমাদের কিন্তু এই ডিজিজটা হতে পারে। এবং এই ডিজিজ হলে, জলাতঙ্ক হলে মৃত্যু 100% কনফার্ম। তার মানে এইটার কোনো চিকিৎসা নাই, ঠিক আছে, প্রতিকার নাই। এটা ভাইরাস সংক্রমণে হয়, স্তন্যপায়ী সব প্রাণীর এই রোগ হয়। ঠিক আছে, কুকুর, শিয়াল, হায়না রোগ জীবাণুর প্রধান বাহকেরা। আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে সুস্থ প্রাণীর দেহে এই রোগ জীবাণু ছড়াতে পারে। আমাদের দেশে শতকরা 95% রোগ আক্রান্ত কুকুরের কামড়ে হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত কামড়ের 7 থেকে 10 দিন পরে রোগের লক্ষণ প্রকাশ পায়। কি কি লক্ষণ, আক্রান্ত পশু পাগলের মতো ছোটাছুটি করে, যা কিছু
সময়ে যা কিছু সামনে পায় তাই কামড়াতে চেষ্টা করে, চোখ লাল বর্ণ দেখায়, মুখ দিয়ে অনবরত লালা ঝরে। ঠিক আছে, কণ্ঠের অবসতার জন্য পানি গিলতে পারে না, মানে খাদ্য গিলতে পারে না, পানি খেতে পারে না। পক্ষাঘাত হয়ে পশু মারা যায়। নিস্তেজ বা বোবা অবস্থায় আক্রান্ত পশুর চোয়ালে অবসতা দেখা দেয়। তারপর কি জিহ্বা বের হয়ে ঝুলে পড়ে। পশু চুপচাপ নির্জন স্থানে শুয়ে থাকে, পক্ষাঘাতের জন্য পিছনের পা হেঁচড়িয়ে চলে। ঠিক আছে, লক্ষণ দেখার 4 থেকে 5 দিনের মধ্যে পশু মারা যায়। প্রতিরোধ কি? জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে। আক্রান্ত পশুর কামড়ানোর স্থানে সাবান পানি দিয়ে ধুয়ে দিতে হবে ভালো করে। ক্ষত স্থানে ধোয়ার পর সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, ক্ষত স্থান ধোয়ার পরে। তারপরে হচ্ছে আক্রান্ত স্থানে ক্ষত হলে ক্ষতের চিকিৎসা করতে হবে। রাস্তার বেওয়ারিশ কুকুর মেরে ফেলতে হবে, পোষা কুকুর রেজিস্ট্রেশন করে প্রতিষেধক দিতে হবে। এইটা হলে কোনো এটা রোগের চিকিৎসা নেই, এটা হলো প্রতিরোধ, এটার কোনো প্রতিকার নেই। এরপরে দেখো ব্যাকটেরিয়া জনিত রোগ। এইখান থেকে এই, মোটামুটি দুইটা আমরা পড়বো হচ্ছে পাতলা রোগ, ত্বরকা রোগ। ঠিক আছে, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, এখান থেকে সিকিউ আসে। ঠিক আছে, তো দেখো বাদলা রোগ কি? এটা ক্লস্ট্রিডিয়াম চোভিয়ায় এই নামক ব্যাকটেরিয়া দ্বারা এটা হয়। এটা পরীক্ষা আসে বাদলা রোগের তোমার কোনটার কারণে হয়, এমসিকিউ তে আসতে পারে। ক্লস্ট্রিডিয়াম চোভি, এটাতে তোমার টিক চিহ্ন দিতে হবে, এটা একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটার কারণে হয়। এটার লক্ষণ কি দেখো, দেহের মাংসলস্ত অংশ ফুলে যায়, হাঁটতে কষ্ট হয়, আক্রান্ত স্থান কালো হয়ে যায়, তারপর বিভিন্ন অঙ্গ অবশ হয়ে যায়, ঘাড় ফুলে যায়, ফুলা স্থানে চাপ দিলে পস্পস শব্দ হয়, ফুলা স্থানে পচন ধরে। তারপর কি ফুলা স্থান কাটলে কালো রক্ত বের হয়। ঠিক আছে, দেহের তাপমাত্রা 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, হতে পারে। এটা আবার সেলসিয়াস লিখো না, হ্যাঁ। পশুর আহারে অনীহা এবং জাবর কাটা বন্ধ হয়। দেহের লোম খাড়া হয়, শ্বাসকষ্ট হয়, চোখ ও নাক দিয়ে পানি পড়ে। পশুর কোষ্ঠকাঠিন্য হয়, পেটের ব্যথা হয়। প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত লালন পালন ব্যবস্থা করতে হবে। সুস্থ পশুকে 6 মাস বয়সে টিকা দিতে হবে এবং মৃত পশুকে পুঁতে ফেলতে হবে মাটিতে। তারপরে হচ্ছে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুকে পৃথক করতে হবে। প্রতিকার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে। ঠিক আছে, তরকা, এটা হচ্ছে ইংলিশ হলো অ্যানথ্রাক্স। এইটা যে ব্যাকটেরিয়ার দ্বারা হয় সেটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। মনে রাখবে, এটা পরীক্ষা আসে যে ব্যাসিলাস অ্যানথ্রাসিস একটি কি, এটা ব্যাকটেরিয়া বা হচ্ছে বলা হলো ত্বক রোগের জন্য দায়ী। আম, দায়ী হচ্ছে ব্যাকটেরিয়ার নাম লিখো, তখন হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস লিখতে হবে, হ্যাঁ, সাইন্টিফিক নেম। এটা হাতে লিখলে এই যে এইটা নিচে আলাদা একটা দাগ দিতে হবে, এইটা নিচে আলাদা দাগ দিতে হবে। প্রথমটাকে বলে জেনাস, পরেরটাকে বলে স্পিসিস। জেনাস এবং স্পিসিস আলাদা আলাদা দাগ দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ধরকা, উবাল মুরগি, পলি বা পিতজ্বর ইত্যাদি, এই বিভিন্ন নাম আছে এটা। ঠিক আছে, এটা কি হয়? লক্ষণ হচ্ছে দেহের লোম খাড়া হয়, দেহে কাঁপুনি ওঠে, শ্বাস প্রশ্বাস দ্রুত ও গভীর হয়, দাঁত কটমট করে, দেহের তাপমাত্রা, এটা হচ্ছে দেহের তাপমাত্রা 106 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট হয়। নাক মুখ প্রস্রাব মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়, ঘন ঘন পাতলা মলত্যাগ করে, মল আলকাতরার মতো হয়। কি? পশু খুব উত্তেজিত হয়, নিস্তেজ হয়ে পড়ে মারা যায়। লক্ষণ প্রকাশের আগেই পশু মারা যেতে পারে। এটা দেহ দ্রুত পচতে থাকে এবং পেট ফুলে যেতে পারে। ঠিক আছে, মরার পর রক্ত জমাট বাঁধে না এই গরুর। ঠিক আছে, মানে এই রোগ হলে সেই গরুর মরে যদি যায়, মরার পরে সেই গরুর রক্তটা জমাট বাঁধতে চায় না। ক্ষুধা মন্দা হয়, নাক দিয়ে মাটির ঘ্রাণ নেয়। এইগুলো যে কোনো অংশ দিয়ে তোমার হচ্ছে আসতে পারে, হিঞ্জ দিয়ে তোমার সিকিউতে এই জায়গাটা বেশি আসতে পারে, যে মল আলকাতরার মতো হয়। ঠিক আছে, লক্ষণ প্রকাশের আগে গরু খুব উত্তেজিত হয়ে নিস্তেজ হয়ে পড়ে মারা যায়। ঠিক আছে, এইগুলো দিয়ে হিঞ্জ দিয়ে আসতে পারে। আচ্ছা, এরপরে গলা ফোলা রোগ, প্রধান প্রধান রোগ, এগুলো আমি আপনাকে বলবো না। নিউমোনিয়া, কক্সিডিওসিস, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, পরজীবী জনিত রোগ, এগুলো এমসিকিউ এর জন্য একটু করে পড়বে বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা, পশু সম্পদ উন্নয়ন এবং সম্ভাবনা, এখান থেকে 2 মাসের জন্য একটু পড়ে রাখবে। আচ্ছা, এরপরে দেখো দুগ্ধ খামার দ্বিতীয় পরিচ্ছেদ আছে। এটা হচ্ছে দুগ্ধ খামার কি? গাভী পালন করে যেখানে দুধ উৎপাদন করা হয় তাকে দুগ্ধ খামার বলে। 1 মাসের প্রশ্নে এটা আসে, সে লিখতে হতে পারে। অথবা আসতে পারে দুগ্ধ খামার ব্যবস্থাপনা কি? সে তখন লিখতে হবে খামারের সম্পদ, সময় ও শ্রমিকের সুষ্ঠু ব্যবহার করে চাহিদা মোতাবেক দুধ উৎপাদন করাকে দুগ্ধ খামার ব্যবস্থাপনা বলে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এটার গুরুত্ব হচ্ছে পর্যাপ্ত গুণগত মানসম্পন্ন দুধ উৎপাদন হবে,
বাজারের চাহিদা মতো দুধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদন হবে। তারপরে হচ্ছে কি উৎপাদন খরচ কম হবে, খামারের পুঁজি কম লাগবে, খামারে লাভ হবে, শ্রমিক কম লাগবে, গরু ও বাছুর সুস্থ থাকবে, আয় ব্যয় সঠিক হিসাব থাকবে, নথিপত্র সংরক্ষণ করতে হবে, সংরক্ষণে থাকবে, খামারের সমস্যা কম হবে। তারপর কি খামারে আয় বাড়বে। ঠিক আছে, এগুলো 2 মাসের জন্য তোমরা পড়বে, 2 মাসের প্রশ্নের জন্য। ঠিক আছে। আচ্ছা, এই দুগ্ধবতী গাভীর যত্ন, এটা তোমরা একটু পড়ে রাখবে 2 মাসের জন্য। নবজাতক বাছুরের যত্ন, এটা একটু পড়ে রাখবে 2 মাসের জন্য। আলোচনা করলাম না, কারণ আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা একটু পড়ে নেবে এগুলো, খুব বেশি গুরুত্বপূর্ণ না বা পরীক্ষা ওইভাবে আসে না, জন্য আমি শুধু বলে যাচ্ছি, আমি কোনো আলোচনা করছি না। ঠিক আছে। আচ্ছা, দুধ পরীক্ষা এটা থেকে আসতে পারে যে দুধ কিভাবে পরীক্ষা করবে, যে একটা দুধ ভেজাল না, এটা হচ্ছে খাঁটি। তো সেখানে দেখো, গাভীর খাঁটি দুধের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 1.032 থেকে 1.034। ঠিক আছে, এটা প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে? একটি কুইভন ল্যাক্টোমিটার লাগবে। এই ল্যাক্টোমিটার গায়ে 15 থেকে 40 পর্যন্ত দাগ কাটা থাকে, সাধারণত 60 থেকে 60 ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রায়। তোমার দুধে হচ্ছে কি থাকবে, 1.015 থেকে 1.040 পর্যন্ত আপেক্ষিক গুরুত্ব এটা নির্ণয় করা যায় এই কুইভন ল্যাক্টোমিটার দিয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের খাঁটি দুধের হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে 1.032 থেকে 1.034। ঠিক আছে। তারপরে একটা কি লাগবে, একটা একটা কুইভন ল্যাক্টোমিটার লাগলো, আমরা দুধ পরীক্ষা করছি সে পদ্ধতিটা শিখছি। তারপরে কি একটা থার্মোমিটার লাগলো, আর একটা কি একটি লম্বা সরু কাচের পাত্র বা কাচের সিলিন্ডার লাগবে, এবং সর্বশেষ পর্যাপ্ত দুধ লাগবে। ঠিক আছে, কার্য পদ্ধতি দেখো। প্রথমে কাচের একটি সিলিন্ডারে 2/3 আমরা দুধ নিব, তারপর সেখানে হচ্ছে একটা কুইভন ল্যাক্টোমিটার, আমরা সেটা কি এটা ছেড়ে দিব দুধের মধ্যে। এখন দেওয়ার পরে কুইভন ল্যাক্টোমিটারের গায়ে দাগ কাটা আছে, এই যে উপরের লেভেলে, মানে দুধের যে উপরের লেভেল, সেইখানে কত দাগ পেয়েছো, সেটা হচ্ছে তোমার ল্যাক্টোমিটার রিডিং, LR নিতে হবে। ঠিক আছে। নেওয়ার পরে আমরা যদি দুধের এই টেম্পারেচারটা যদি 60-তে সেট করতে পারি, তখন আমরা 1 + LR/1000। ঠিক আছে, এটা সমান সমান LR তে হচ্ছে ল্যাক্টোমিটার রিডিং। তখন আমরা যদি ধরো যে ল্যাক্টোমিটার রিডিং 30 পেয়েছি, ল্যাক্টোমিটার রিডিং কোনটা, এই যে উপরের যে লেয়ার, এই পার্টের এটা। ঠিক আছে। তো ধরো আমরা 30 পেয়েছি, এবং দুধের টেম্পারেচার ছিল থার্মোমিটারতে মেপে নিয়েছি হচ্ছে 60 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্রে বসাবো, দুধের আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব হচ্ছে 1 + LR/1000। তো LR এর মান আমি 30 পেয়েছি, তখন এটা ক্যালকুলেশন করে 1.032 আমরা পেলাম। তার মানে আমরা যে দুধটা এতক্ষণ ক্যালকুলেশন করলাম, তো সেটা হচ্ছে ভেজাল দুধ। ঠিক আছে। এখন যদি ল্যাক্টোমিটার রিডিং 30 এখানে আমরা পেয়েছি, যদি আমাদের দুধের টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস না থাকতো, যে 60-এর চেয়ে বেশি হতো, তখন আমরা এই ল্যাক্টোমিটার রিডিং কে আমরা হচ্ছে ফিক্স করতাম। অথবা 60 ডিগ্রি যদি কম থাকতো, সেক্ষেত্রেও আমরা ল্যাক্টোমিটার রিডিং কে ফিক্স করতাম। কিভাবে? ধরো যে ল্যাক্টোমিটার রিডিং হচ্ছে তুমি 30 পেয়েছো, এখন তুমি এখানে এই ল্যাক্টোমিটার রিডিং 30 পাওয়ার আগে তো থার্মোমিটার দিয়ে তুমি দুধের টেম্পারেচার মেপেছো, দেখেছো যে সেখানে হচ্ছে তোমার হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। ঠিক আছে, দুধের তাপমাত্রা। এখন 60 থেকে প্রতি ডিগ্রি বেশির জন্য 0.1 করে যোগ হবে। তাহলে 60 থেকে আমরা 70, হ্যাঁ আমাদের, আমি বললাম একটু আগে যে 70 ডিগ্রি ফারেনহাইট আমরা পেয়েছি, তাহলে 60 থেকে কত বেশি, 10 বেশি, 10 গুণ 0.1, তার মানে হচ্ছে 1 যোগ করতে হবে। LR হবে তখন 30 + 1 31 হবে। বুঝতে পেরেছো? এই যে এখানে ওইটাই দেখেছে, 30 + 70 - 60 × 0.1 সমান 30 + 1 31। ঠিক আছে, সুতরাং আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব 1 + 31/1000 সমান 1.031 এটা হচ্ছে। তখন এইটা বের করলাম। ঠিক আছে। যদি কম হতো, একই রকম, যদি ধরো যে 60 ডিগ্রি না হয়ে দুধের হচ্ছে টেম্পারেচার 55 ডিগ্রি হয়েছে, তখন কি হবে, প্রতি ডিগ্রির জন্য মাইনাস করতে হবে। 60-এর কম হলে মাইনাস, 60-এর বেশি হলে প্লাস। তার সাথে এই যে ল্যাক্টোমিটার রিডিং এর সাথে। ঠিক আছে, ল্যাক্টোমিটার রিডিং এর সাথে। তো 60-এর কম আমি কি বললাম, 55 হলে তাহলে কি হবে, 5। 60 থেকে কত কম, 5। 5 × 0.1, তার মানে হচ্ছে 0.5
বিয়োগ করতে হবে, 30 থেকে 0.5 বিয়োগ করতে হবে, তাহলে হবে 29.5। ঠিক আছে। আচ্ছা, এরপরে মন্তব্য করব গাভীর খাঁটি দুধে আপেক্ষিক গুরুত্ব 1.032 থেকে 1.034 এর মধ্যে থাকে, তাই দুধের আপেক্ষিক গুরুত্ব যদি 1.032 এর নিচে হয় তবে দুধে পানি মেশানো হয়েছে বলে ধরে নেওয়া হয়। তার মানে এই দুধটা যেটা দেখছি এটা দুধে পানি মেশানো হয়েছে, কেননা এটা হচ্ছে 1.032 এর কম। ঠিক আছে, আবার যদি এর চেয়ে বেশি হয়, 1.034 এর বেশি হয়, তখন বুঝতে হবে এইটা হচ্ছে দুধে ফ্যাট তুলে নিয়ে গুঁড়া দুধ বা ময়দা মেশানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের পড়া আজকে। এরপরে হচ্ছে আমাদের আরেকটু পড়া আছে, সেটা হচ্ছে যে এই দুধ সংরক্ষণ পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতির মধ্যে আবার দেখো এটা আছে হচ্ছে এই এই দুধ পাস্তুরীকরণ। ঠিক আছে, বাকিগুলো আমি আলোচনা করলাম না, পরীক্ষা আসলে পাস্তুরিতকরণ এটা সম্পর্কে, পাস্তুরীকরণ পাস্তুরিতকরণ এটা সম্পর্কে আসে। আমরা যে বাজার থেকে যে গুঁড়া দুধ কিনি সেটা কিন্তু লেখা থাকে পাস্তুরাইজড। কিভাবে করা হয় এবং কেন করা হয় দেখো, প্রথমে হলো 1 মাসের জন্য আসে পাস্তুরিত করণ কি, একটি নির্দিষ্ট তাপমাত্রা যন্ত্রের সাহায্যে দুধ থেকে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে সংরক্ষণ সংরক্ষণ রাখার উপযোগী করাকে দুধ পাস্তুরিতকরণ বলে। ঠিক আছে, দুধ ক্ষতিকর জীবাণুমুক্ত করাকে পাস্তুরায়ন বলে, এই দুধকে পাস্তুরিত দুধ বলে। এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে দুধ সংরক্ষণ করা হয়। দুধ দহনের সময় প্রতি মিলিলিটার দুধে প্রায় 2 লাখ জীবাণু থাকে। ঠিক আছে, দুধের এই জীবাণু আসে উলানের বাটের উলানের বাটের ভিতর থেকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে বুঝলাম যে মেশিনের মাধ্যমে আমরা দুধকে একটা টেম্পারেচার দিতে পারলে সেই দুধের মধ্যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যায়, যার ফলে আমাদের যে দুধটা আমরা রাখবো বা যে এনজাইম আছে সেই এনজাইমটা নষ্ট হওয়ার কারণে, যেটা কিনা দুধকে নষ্ট করে দেয়, সেই এনজাইমটা তাপমাত্রা দেওয়ার কারণে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেই এনজাইম নষ্ট হয়ে যাওয়া এবং এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাওয়ার কারণে এই তোমার এই দুধটা ভালো থাকবে। ঠিক আছে। তো এইটার পদ্ধতিটা আবিষ্কার করছেন লুই পাস্তুর। তো উনি একজন ফরাসি রসায়নবিদ। ঠিক আছে, তো ওই রসায়নবিদ যে লুই পাস্তুর, ওই জন্য পাস্তুরীকরণ নামকরণ করা হয়েছে। পাস্তুর ওনার নামের সাথে মিল রেখে। এখন 3 ভাবে দুধ পাস্তুরাইজেশন করা যায়। ঠিক আছে, মূলত তিন পদ্ধতিতেই তাপ দিব, কিন্তু সময়ের হেরফের হবে এবং তাপমাত্রা কম বেশি হবে। দেখো, প্রথম যে নিম্ন তাপ দীর্ঘ সময়, অল্প তাপ দিলে তো অনেক সময় ধরে দিতে হবে, সেটাই বলেছে। 145 থেকে 150 ডিগ্রি ফারেনহাইট তাপে 30 মিনিট দুধ গরম করলে দুধ নষ্টকারী জীবাণু নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে, একে হোল্ডিং পদ্ধতি বলে। দুধ দ্রুত ঠান্ডা করা হয়। তারপর দেখো উচ্চ তাপ কম সময় পাস্তুরিকরণ, এটা হচ্ছে আকস্মিক। হ্যাঁ, উচ্চ তাপ দিলে আমরা একটু কম সময় দিব, কম সময় পাস্তুরিত করলেই হবে। এটা আকস্মিক, 165 থেকে 168 ডিগ্রি ফারেনহাইট তাপে 15 সেকেন্ড দুধ গরম করলে দুধ নষ্টকারী জীবাণু নিয়ন্ত্রণ থাকে আর কি, নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, তারপরে কি দুধ এটা কি করে দ্রুত ঠান্ডা করা হয়, একে ফ্লাশ পদ্ধতি বলে। আচ্ছা, এরপরে অতি উচ্চ তাপে খুব কম সময় পাস্তুরিকরণ, এটা হচ্ছে আকস্মিক, 137.8 ডিগ্রি সেলসিয়াস তাপে 2 সেকেন্ড রেখে দিলে ক্ষতিকর জীবাণুগুলো এটা মারা যায়। ঠিক আছে, পাস্তুরিকরণের সুবিধা হচ্ছে দুধ নিরাপদ ও জীবাণু খুব কম থাকে, এবং হচ্ছে 99% জীবাণু এখানে তোমার হচ্ছে কি এটা মানে নষ্ট হয়ে যায়, মানে এটা জীবাণুটা ক্ষতি করতে পারে না। দুধ দীর্ঘদিন সংরক্ষণে থাকে, দুধের এনজাইম নষ্ট হয়, দুধ সংরক্ষণে থাকে, দুধের পুষ্টিমান ঠিক থাকে, দুধের স্বাভাবিক সুগন্ধ থাকে। অসুবিধা হচ্ছে সঠিক পদ্ধতিতে না করলে চর্বি পৃথক হতে পারে। তাপ সংবেদনশীল পুষ্টি নষ্ট হয়, কারো কারো কাছে স্বাদ বিস্বাদ লাগতে পারে। ঠিক আছে। একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি অসুবিধাগুলো অলরেডি বলে ফেলেছি, কারো কারো কাছে বিস্বাদ লাগতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আমরা মোটামুটি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়েছি অলরেডি আলোচনার সময়। বহু নির্বাচনী প্রশ্ন আমরা পড়ে ফেলবো। বহু নির্বাচনী প্রশ্নগুলো আলাদা আমি ক্লাস রেডি করব, ওখানে আলোচনা থাকবে। একটা সিকিউ আমরা দেখতে পারি উদাহরণ হিসাবে। এই যে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে
আমাদের দুইটা গরুর জাতের কথা বলা হয়েছে, একটা হলো এ এবং একটা বি। ঠিক আছে? এবং এ জাত এবং বি জাতের মধ্যে তুলনা ব্যাখ্যা করতে পেরেছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো এরকম আসছে যে গরুর আবাসস্থল খোলা ঘর, আর এটা হচ্ছে এটা বদ্ধ ঘর, তাই না? তো এই পদ্ধতি তখন বলছে বি ছকে বি পদ্ধতি ব্যাখ্যা করো। হ্যাঁ, তখন আমাদের এই যে এই বি পদ্ধতিটা, আবদ্ধ ঘর যেটা, সেটা ব্যাখ্যা করতে হবে, এবং এই বির মধ্যে পদ্ধতির মধ্যে বাংলাদেশে গরু খামারিদের জন্য কোনটি উপযোগী সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের খামারিদের জন্য বিটা বেশি উপযোগী, যেহেতু আমাদের খোলা ঘর পদ্ধতিতে চাষ করার মতো খোলা আমাদের মাঠ নাই, উন্মুক্ত খাবার খাওয়ানোর মতো এরকম জায়গা নেই, আমাদের এই বদ্ধ ঘরে, আবদ্ধ ঘরে লালন পালন করতে হবে, এরকম আর কি। তো এই হলো আমাদের টোটাল আমাদের সিলেবাস, চ্যাপ্টারের পুরা অংশ। তো আমার বিশ্বাস যে তোমরা খুব ভালো করে পড়ালেখা করবে, এবং তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা খুব ভালো করো, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।